সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস অফ বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি অর্চি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। অর্চি, তোমাকেও শুভ সকাল। সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, তবে একটু মন খারাপ যে শীতের সময়টা চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই সময়টা খুব উপভোগ করছিলাম, এজন্য একটু মন খারাপ। কিন্তু মন ভালো করারও তো কারণ আছে, কারণ ফাল্গুন এসেছে। সেটাও সত্যি। যেমন আমাদের আজকে উপস্থিত আছেন একজন রঙিন অতিথি। কে আছেন দর্শককে জানিয়ে দিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষক লিজা চৌধুরী। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাকেও, এবং একই সাথে আপনার কাছে জানতে চাইবো যে ছোটবেলায় বাবা মা চাইতেন সাংস্কৃতিক চর্চা করেন, কিন্তু সেটি আবৃত্তি না, গান করেন। গান নিয়ে বেশ পথ চলাও ছিল, কিন্তু আবৃত্তির দিকেই আসলে নিজে ঝুঁকলেন কিভাবে, ছোট্ট করে? এটা ঠিকই বলেছেন, বাবা মা চাইতেন গান করি, গানের শিল্পী হই, কিন্তু পরবর্তীতে যখন কবিতা পড়লাম, স্কুল জীবনে স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিলাম, তারপর দেখলাম কবিতার প্রতি আমার ঝোঁক বেড়ে গেল। আচ্ছা আচ্ছা, তারপর থেকে কবিতা চর্চা শুরু হয়ে গেছে। দারুণ একটা শুরু। একদমই শৈশবে আমরা যেতে চাই, তাই না অর্চি? চলো শৈশব সম্পর্কে সেই গল্প থেকেই শুনবো। আমি যতটুকু জেনেছি যে আপনার জন্ম হয়েছে সিলেটে এবং 18ই মে আপনার জন্মদিন। আমি যেটা বলছিলাম যে 16ই মে আমার জন্মদিন, আমরা একই রাশির। তো ছেলেবেলার সেই গল্পে একটু ফিরবো। জন্মের সময়কার স্মৃতি নিশ্চয়ই সিলেটের খুব বেশি নেই, কারণ 2 বছর পরেই তো ঢাকায় চলে আসা হয় বাবার ব্যবসার কারণে। সেই সময়টার কথা একটু শুনতে চাই। আমার সিলেটের কথা মনে নেই, তবে আমরা মাঝে মাঝে সিলেটে বেড়াতে যেতাম, আমার দাদা বাড়ি ওখানে। আর ঢাকায় আসার পর স্কুল থেকে তো ঢাকার জীবন শুরু হয়ে গেল। বেড়ে ওঠা এই নাগরিক শহর ঢাকাতেই, এখানে স্কুলে ভর্তি হয়েছি। তারপর তো প্রথমে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম, কিছুদিন ওখানে পড়েছিলাম। মানারাতে পড়েছি, প্লে গ্রুপ, নার্সারি, কেজি যা হয় আর কি বাচ্চাদের। তারপর যখন আমি 1-2-তে পড়ি, তখন বাবা মার ইচ্ছায় আসলে বাংলা মিডিয়ামে পরে চলে আসি। আমার বাবা মা দেখলেন একটা বইও আসলে আমাদের বাংলায় ছিল না। আচ্ছা, তো সেই জায়গা থেকে ওনাদের একটা মানে আশঙ্কা ছিল যদি কখনো বাংলাকেই ভুলে যাই। সে কারণে বাংলায় আসা এবং এই কবিতার প্রতি ঝোঁক হলো বাংলা স্কুলে। সেই সময় ঢাকার কি চিত্র আপনার মনে আছে? ছেলেবেলার কোন কোন স্মৃতি মনে আছে সেই সময়টার কথা? একদম শুরুতে যখন স্কুলে ভর্তি হই, তখন আমার মনে আছে আমার মা আমাকে স্কুলে নিয়ে যেত, একটা মাইক্রোবাস আসতো আমাদের ওখানে। তো আমি খুব কান্নাকাটি করতে করতে স্কুলে যেতাম। গুলশানে ছিল স্কুল, আমরা ছিলাম ইন্দিরা রোডে, ওখান থেকে স্কুলে যেতাম। তারপর কাছাকাছি যখন বাংলা মিডিয়ামে আসি, তারপর আমার ভালো লাগলো, বাসার কাছে ছিল স্কুল। তো এভাবেই, তখন তো এত যানজট ছিল না, নিরিবিলি ছিল, আমরা সংসদ ভবনের কাছেই ছিলাম, খুব সুন্দর একটা পরিবেশে বড় হয়েছে। শৈশবের কথা মনে পড়লে আমার যেটা মাথায় আসে, অনেক রকম মজার মজার খাবার, অনেক ছোট ছোট খেলা, অনেক ধরনের আনন্দ, সেটা পরিবারের সাথে বা পরিবারের বাইরের বন্ধুদের সাথে। এরকম ঘটনাগুলো একটু শুনি। আমাদের ইন্দিরা রোডে তখন একটা খেলাঘর ছিল। তখন একজনের বাসায় খেলাঘরটা হতো, সেখানে সবসময় আমরা সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা সেগুলো করতাম। খুব আনন্দের সাথে বড় হয়েছি। ওই এরিয়ার সব ছেলে মেয়েরা আমরা সবাই বন্ধু ছিলাম, যা এখন দেখা যায় না। আমার বাচ্চারা দেখা যায় ঘরবন্দি ছিল, সেরকম বন্ধু বান্ধবের সংস্পর্শে যায়নি। এভাবেই তো বেড়ে ওঠা। তবে আমার ক্ষেত্রে, আমার পরিবারের ক্ষেত্রে খুবই শাসনের মধ্যে আমরা বড় হয়েছি। খুব নিয়ম শৃঙ্খলা ছিল, স্কুলে যেতে হবে, সে টিচার, পড়তে হবে। আমার অনেকগুলো টিচার ছিল, দেখা যায় গানের টিচার, পড়ার টিচার, অ্যারাবিক পড়তাম তখন। এই নিয়ম শাসনের মধ্যে পড়ালেখা করতে হবে, সেই শাসনটা ছিল। পড়ালেখা করতে হবে, এবং আমার বাবা খুব শরীর চর্চা, খেলাধুলার প্রতিও খুব আমাদেরকে সবসময় ঝোঁক দিতেন যে এগুলো শিখতে হবে, করতে হবে। স্বাস্থ্যের প্রতি, খাওয়া দাওয়া,
বাবা মা খুবই সচেতন ছিলেন। আচ্ছা, ছোটবেলা সেই শাসনগুলো এবং অনুশাসনগুলো সেই সময় একটু চাপ মনে হলেও পরবর্তীতে এসে কিন্তু একটা অন্য ধরনের অনুভূতি হয়, সত্যি। অনুধাবন হয় আমি বলবো। অনুধাবন হয়। সেই গল্পটা আমরা শুনতে চাই, কিন্তু আপনার সম্পর্কে কিছু তথ্য আছে দর্শককে জানাই। জি জি, অবশ্যই। প্রিয় দর্শক, লিজা চৌধুরী 4 দশক ধরে আবৃত্তি চর্চা করছেন। প্রাতিষ্ঠানিকভাবে শিখেছেন শিশু একাডেমি থেকে। 1993 সালে স্রোত আবৃত্তি সংসদ থেকে বাংলা শুদ্ধ উচ্চারণের একটি কোর্স করেন। এছাড়াও শিখেছেন তৌহিদুর রহমান ও মাহিদুল ইসলামের কাছে। 1989 সালে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হন তিনি। 1995 সালে মিথিলা, অন্তঃপুরে বৃষ্টি এবং হৃদয়ে মম শিরোনামে 3টি অ্যালবাম প্রকাশিত হয়। পরে প্রকাশিত হয় 2টি অ্যালবাম, নীলার জন্য নীলখাম ও সোনালী সুখ। সাংগঠনিকভাবে যুক্ত ছিলেন আবৃত্তি মেলার সাথে। বর্তমানে আবৃত্তি প্রশিক্ষক হিসেবে কাজ করছেন তিনি। সংবাদ পাঠক হিসেবেও যুক্ত আছেন বাংলাদেশ বেতারে। তাকে আমরা জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছেই। আমরা যেমনটা বলছিলাম যে ছোটবেলায় আসলে সেই শাসন অনুশাসনগুলো পরবর্তীতে এসে অনুধাবনটা কি হয়? পরবর্তীতে সবই ঠিক মনে হয়েছে, যা যা বাবা মা আমাদের পেছনে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, তখন মনে হয়েছে এভাবে শাসনে না থাকলে আসলে অনেক কিছুই অর্জন করা যেত না। তো সে কারণে আমি নিজেও যখন মা হয়ে উঠেছি তখন ব্যাপারগুলোকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হলো। একদম, একদম। আমাদের শৈশবে এরকম অভিভাবক দরকার সবার জীবনে। একদম অর্চি, এই বিষয়টা কিন্তু আমাদের যারা অতিথি আসে বেশিরভাগের ক্ষেত্রে এমনটাই অনুধাবন। এবং আসলে এখনকার জেনারেশনকেও আসলে এটা আমাদের জানানোর বিষয় যে এখনকার অনুশাসনগুলো পরবর্তী জীবনের একটা পরবর্তীতে আসলে অনুধাবন। জীবনের শিক্ষা হয়ে যায়। এবং আসলে বাবা মা যেভাবেই বলেন তখন মনে হয় সাময়িক সময়ের জন্য যে আসলে তারা আমাদের উপর হয়তো এটা খুব বেশি কঠোর হচ্ছে, স্ট্রিক্ট হচ্ছে, কিন্তু পরবর্তীতে আসলে আমাদের ভালোর জন্যই করেন। যেটা বলছিলাম যে ইন্দিরা রোডের সেই সময়কার কথা শুনছিলাম এবং আপনার বেড়ে ওঠার সেই সময়, তখন কিন্তু সংসদ ভবন ওই পাশটা অনেক সুন্দর ছিল। এবং তখন তো আপনি যেটা বলছিলেন যে খেলাধুলা নিয়মিত তো করা হতো, শরীর চর্চা করা হতো। তখন কিভাবে আসলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা সেইগুলোতে যুক্ত হতেন, একটু সেই সময়কার কথা শুনি। প্রকৃতপক্ষে বন্ধু বলতে আসলে বাবা মাই ছিলেন, ভাই আচ্ছা। বোনরাই ছিলাম। ওরকম বন্ধু বান্ধব খুব একটা যাওয়া আসা যে ছিল তা না, খেলার সময় খেলতাম। আর আমরা যেটা করতাম, ভোরবেলা বাবা সবসময় বাবা মা আমরা সবসময় সংসদ ভবনে হাঁটতে যেতাম। খুব ওটা সুন্দর। খুব আনন্দের ছিল। আচ্ছা। নানা রকম কৃষ্ণচূড়া ছিল, রাধাচূড়া এত ছিল, খোলামেলা হ্যাঁ, জায়গা। ওগুলোর ফাঁকে ফাঁকে হাঁটতাম, ছুটতাম। ওগুলো খুব মনে পড়ে। এবং চুপচাপ বসে থাকতাম, যেহেতু আমার কবিতা খুব পছন্দ। আচ্ছা। আমার চারপাশটাকে কবিতার মতোই মনে হতো। বাহ। খুব আনন্দের ছিল সেই আচ্ছা, দিনগুলো। ভাই বোনের কথা বলছিলেন, একটু ভাই বোনের গল্প শুনতে চাই। তারা তো এখন কেউ দেশে নেই, একটা ভাই আছেন, আমরা 2 বোন 3 ভাই। আপনি আর দ্বিতীয়? আমি বোনদের মধ্যে বড়, আচ্ছা। আর সবার মধ্যে আমি দ্বিতীয়। দ্বিতীয়। আচ্ছা। তারাও আসলে দেখা যায় সাংস্কৃতিক চর্চার সঙ্গে ছিল, কেউ কেউ খেলাধুলার সঙ্গে যুক্ত ছিল। ছবি আঁকা, জাতীয় পুরস্কার পেয়েছে আমার ছোট ভাই, বাহ। 2 বারই পেয়েছে অয়েল পেইন্টিং এ। আর ছোট বোন পিয়ানো শিখেছে, খুব ভালো পিয়ানো বাজাতো, সে এখন কানাডাতে থাকে। ছোট ভাইও দেখা যায় যে খুব সুন্দর বই লিখেছে, ওর রিপলিং মিরর ওর একটা বই, বাহ। ও ইংরেজিতেই কবিতা লেখে। সবাই মোটামুটি আমরা কালচারাল এই দিকে সবসময় আমাদের ঝোঁক ছিল। আমার তো এটা শুনে আসলে জানতে ইচ্ছে করছে যে আপনি দেশে থেকে গেলেন কেন? আপনার কখনো দেশের বাইরে যাবার ইচ্ছে হয়নি? না, আমার পরিবার, আমার বিয়ে হয়েছে এখানে, বাইরে যাওয়ার সেই চেষ্টাও ছিল না কখনো। আর সবচেয়ে বড় কথা, আমি তো দেশকে নিয়ে, বাংলা নিয়ে কাজ করি, বাংলা শুদ্ধ উচ্চারণ বাচ্চাদেরকে শেখাই, নিজেও আবৃত্তির সঙ্গে জড়িত, এখন তো বেতারে সংবাদ পাঠক হিসেবে আছি। সে কারণে দেশকেই ভালোবাসি এবং দেশের থেকে দূরে থাকবো এটা ভাবতেই পারি না। চমৎকার। দেশের প্রতি ভালোবাসা, এই বিষয়টাকে আসলেই আমরা শ্রদ্ধার সাথে কাউন্ট করি এবং একই সাথে ভালো লাগে যে আপনারা যারা সংস্কৃতির ধারক বাহক, আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই বিষয়টা আসলে সত্যিই সুন্দর। ভাই বোনদের মধ্যে অন্যরাও সাংস্কৃতিক পরিমণ্ডলে ছিল। বাবা মার আগ্রহ ছিল আপনি গান শেখেন ছোটবেলায়, যেমনটা একদম শুরুতেও বলছিলাম।
গানের শুরুটা কেমন ছিল বা সে সময় সাংস্কৃতিক চর্চাটা আপনার ছোটবেলায় কেমন ছিল? বাসায় তো একটু শুনি। একটা হারমোনিয়ামও কিনে নিয়ে আসা হয়েছিল। জি জি আমার শুনি সে জন্মের গল্প। পর থেকে আসলে বাসায় হারমোনিয়াম দেখেছি এবং সবসময় আমাদের বাসায় ওস্তাদ আসতেন, গানের টিচার, তবলা বাদক আসতেন এবং আমাকে বসতেই হতো। আচ্ছা। এরকম একটা ব্যাপার ছিল। প্রথমে তো সারগাম করতাম, খুব একটা ভালো লাগতো না, তবে কিছু কিছু রবীন্দ্রসঙ্গীত এগুলো যখন শিখেছি, নজরুল গীতি শিখেছি, তখন আচ্ছা। ভালোই লাগতো। কিন্তু কবিতার মতো আসলে আমাকে আর কিছু টানেনি। আচ্ছা। কবিতাই আমাকে ভাবিয়েছে, জীবনবোধ, মননশীলতা সবকিছু আমি কবিতা থেকেই পেয়েছি। সেটা এবং আসলে হ্যাঁ, কোন হ্যাঁ। বয়সে আপনার সেই কবিতার প্রতি আসলে ভালো লাগা, ভালোবাসাটা শুরু হলো বা আপনি বুঝতে পেরেছিলেন কোন সময়? বিশেষ কোনো স্মৃতি বা ঘটনা কি আছে? কিছু কিছু কবিতা আমার চোখ ভরে উঠত। যেমন আমাদের দেশের কবি জসিমউদ্দিনের কবিতা, তারপর দেখা যায় যে শামসুর রহমানের কবিতা পড়েই তো স্কুলে বিভিন্ন কম্পিটিশন করতাম। এই সমস্ত কবিতা পড়ে আসলে দেশের জন্য ভালোবাসাটা একটু গভীর হয়েছে। একদম একদম। তারপর থেকে মনে হয়েছে যে কবিতা পড়লেই যেন আমি আমাকে দেখতে পাই। নিজের হ্যাঁ, আলাদা জগৎ হ্যাঁ, পাওয়া যায়। নিজেকে খুঁজে পাই, আচ্ছা। কোথায় যেন একটা মানে হৃদয় ছুঁয়ে যায়। এই যে পাঠ্য বইয়ের পাশাপাশি আসলে গল্পের বই, কবিতা, উপন্যাসের বই পড়ার যে অভ্যেসটা গড়ে তোলা, সেটা তো আসলে পরিবার থেকেই হয়, ছোটবেলা থেকেই হয়। তো আপনাকে কে আসলে সেই কবিতার বইয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল বা সখ্যতা গড়ে উঠেছিল কি করে? আমার বাবা বাবা বিভিন্ন জায়গায় যেতেন, আমরা খুবই ভ্রমণ করতাম, পৃথিবীর অনেক দেশে আমরা গিয়েছি। আর সময় পেলেই দেখা যায় আশেপাশের দেশে আমরা যেতাম। তখন সবসময় বাবা দেখতাম যে বইয়ের প্রতি, বা বাসায় প্রচুর ম্যাগাজিন বই আমাদের রাখা হতো, ওগুলো আমার মা আমি সবসময় পড়তাম। আমাদের বাসায় দৈনিক খবরের কাগজের পাশাপাশি অনেক বই রাখা হতো। আচ্ছা আচ্ছা। তো ওভাবেই আস্তে আস্তে বই পড়ার প্রতি ম্যাম, আগ্রহ। কবিতার কথা যেহেতু হচ্ছিল, বাংলাদেশের শিক্ষার্থীদের 100%ই কবিতা পড়তেই হয়, কিন্তু কবিতা অনুধাবন করার বিষয়টা আরেকটু গভীর, যেটা আপনি করেছেন। স্কুল জীবনে যখন কবিতা পাঠ করতেন বা স্কুলের পাঠ্যপুস্তকে যে কবিতাগুলো ছিল সেগুলো যখন পড়তেন, তখনই কি একটা আলাদা সংযুক্তি অনুভব করতেন বা অনুভব করতেন বিষয়গুলোকে, লেখাগুলোকে? হ্যাঁ, করতাম। হ্যাঁ, আমার মনে আছে যে একটা কবিতা ছিল পল্লী জননী, এই কবিতাটা পড়ে আমি কেঁদেছি। আচ্ছা আচ্ছা। তো এরকম অনেক অনুভূতি আমার হয়েছে। তখন আমার মনে হয়েছে যে আমার কবিতা পড়া উচিত এবং আবৃত্তি করা উচিত। এবং আমারও মনে হচ্ছে যে ঠিক এই মুহূর্তে এই আপনার মুহূর্তে। একটা কবিতা শোনা উচিত, আমাদের দর্শককে শোনানো উচিত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি আজকে, যেহেতু আজকে কবিতার আয়োজন আর আমি কবিতাকে ভালোবাসি, আমি সে কারণে একটি কবিতা আবৃত্তি করতে চাই। জি। কবি মহাদেব সাহার একটি কবিতা, যেটা আমার কাছের দূরের প্রিয়জনদেরকে নিয়ে, তাদের উদ্দেশ্যে। এবং এই কবিতাটি আমি আমার কাছের দূরের আজকে সকল দর্শককে উৎসর্গ করছি। তুমিও কবিতা, মহাদেব সাহার কবিতা। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি মুহূর্তই উৎসব। তুমি যখন চলে যাও, সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিভে যায়, বইমেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যায়। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম, এক একটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল। তোমার একটুখানি হাসির অর্থ 1,000,000,000 বছর জ্যোৎস্না রাত। তুমি যখন চলে যাও, পৃথিবীতে আবার হিম যুগ নেমে আসে। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি গোপন কটাক্ষ অনিঃশেষ বসন্তকাল। তোমার প্রতিটি সম্বোধন ঝর্ণার এক একটি কলধ্বনি, প্রতিটি আহ্বান এক একটি অনন্ত ভোর বেলা। তাই তুমি যখন চলে যাও, মুহূর্তে সব নদীপথ বন্ধ হয়ে যায়। পদ্মার রূপালী ইলিশ তার সৌন্দর্য হারিয়ে ফেলে, পুষ্পোদ্যান খাঁ খাঁ মরুভূমি হয়ে ওঠে। যতক্ষণ তুমি থাকো, আমার নিকটে থাকে সপ্তর্ষিমণ্ডল, মাথার উপরে থাকে
তারা ভরা রাতের আকাশ। তুমি যতক্ষণ থাকো আমার এই হাতে দেখি ইন্দ্রজাল, আঙুলে বেড়ায় নিচে চঞ্চল হরিণ। তুমি এলে খুব কাছে আসে সুদূর নীলিমা। তোমার সান্নিধ্যে প্রতিটি মুহূর্ত সঙ্গীতের অপূর্ব মূর্ছনা, যেন কারো অবিরল গাঢ় অশ্রুপাত। তোমার সাথে প্রতিটি বাক্য এক একটি কবিতা, প্রতিটি শব্দ শুভ্র শিশির। Wow! সাধারণ, মুগ্ধ হয়ে শুনছিলাম আমরা দুজন। আসলে শুধু মুগ্ধ কেন বলছো, মন্ত্রমুগ্ধ হয়ে আমরা শুনছিলাম। আমি আসলে বলার ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না। এই যে যখন আপনি আবৃত্তি করছিলেন, সেই যে আবেগে চলে যাওয়া, আমি আপনার চোখে দেখছিলাম, ছলছল করে সেই আবেগটা দেখতে পাচ্ছিলাম। কি অদ্ভুত সুন্দর। সত্যিই তাই। অনেক ধন্যবাদ। এজন্যই হয়তোবা বলা হয় যে অভিনয়ের সাথে আবৃত্তির একটা সংযুক্তি আছে, বা জি। ভালো অভিনেতা হতে গেলে আবৃত্তি জানাটা খুবই জরুরি। এই যে কবিতার প্রতি এত ভালোবাসা, এই চর্চাগুলো নিয়ে আরো কথা বলবো আমরা। একটু শুনি যে ছোটবেলায় স্কুলে কখনো কবিতা আবৃত্তি করা হয়েছিল? আপনি তো অগ্রণী স্কুলে সব ছিলেন। সময় আচ্ছা আচ্ছা। সে সময় তো ছোটদের অনেক ধরনের প্রতিযোগিতাও ছিল, সেগুলোতে জি, আমি স্কুলে তো করেছি। আমি ছোটবেলা বাংলাদেশ বেতারে আমি নিজেই গ্রন্থনা করেছি এবং আমি স্ক্রিপ্ট লিখতাম প্রতিটি ঋতুতে, ঋতুভিত্তিক অনুষ্ঠানগুলোতে বাহ। আমি নিজেই স্ক্রিপ্ট লিখতাম এবং আমি বেতারে তখন পারফর্ম তখন করতাম। কোন ক্লাসে ছিলেন আপনি? 4-5-এ। এত ছোটতে স্ক্রিপ্ট লেখা? হ্যাঁ, তখন ওরা আসলে আমাদেরকে উৎসাহিত করতো, আচ্ছা, আচ্ছা। শিশুরা কিভাবে লেখে একটা পাঠ থাকতো আর কি। আচ্ছা। তো সেই সময় আমাকে দেয়া হতো যে আপনি নিজেই লিখবেন আর নিজেরটাই পড়তে হবে আর কি, বাহ, ওরকম বাহ, বাহ। একটা বিষয় ছিল। তো সেখান থেকে কিছু লেখালেখির অভ্যাসও হয়। আচ্ছা, বাহ। ম্যাম, আপনার জীবন সম্পর্কে দেখতে গিয়ে আমরা যেটা জেনেছি যে ছোটবেলায় সাংস্কৃতিক বিভিন্ন পরিমণ্ডলে আপনার বিচরণ ছিল, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও কিন্তু আপনি আপনার প্রতিভা স্বাক্ষর রেখেছেন। আপনি তুরস্কে গিয়েছিলেন খুব সম্ভবত 20 দিনের জন্য, তাই না? 1988 সালে। জি জি। কেমন ছিল সময়টা? হ্যাঁ, 21 দিন আচ্ছা। ছিল। অবশ্যই একটি উত্তেজনাপূর্ণ ভ্রমণ ছিল। আচ্ছা, আচ্ছা। প্রথম বাবা মাকে রেখে আমাদের একটা গ্রুপ, 10 জনের গ্রুপ, আমরা বাংলাদেশ সরকার থেকে আচ্ছা। ওখানে আমন্ত্রণ পেয়ে যাই এবং আমরা পুরো বাংলাদেশকেই ওখানে উপস্থাপন করেছিলাম। বাংলাদেশের লোকসাহিত্য, বাংলাদেশের উপজাতি, আচ্ছা। বাংলাদেশের দেশকে, দেশের ভাষাকে। তো আমি কবিতা আবৃত্তি থেকেই সিলেক্ট হয়েছিলাম আচ্ছা। বাংলাদেশ শিশু একাডেমি থেকে। ওখানে আমরা নাচ গান সবাই মিলে গিয়েছিলাম এবং পুরো কালচারটাকে, আমাদের সংস্কৃতিকেই ওখানে উপস্থাপন করতে একদম, হয়েছিল এবং একদম। আমরা প্রত্যেকে এক একটা বাড়িতে ছিলাম, আচ্ছা। একা একা। আচ্ছা। একটা ফ্যামিলিতে আমাদেরকে আলাদা করে দেওয়া হয় ওখানে যাওয়ার পর। তো সে এক মজার অভিজ্ঞতা, কখনো কান্না, হাসি, আনন্দ, উদযাপন। ওখানে কাউন্সিলরের বাসায় আমরা গিয়েছিলাম। তো আমার জীবনের জন্য একটা সুখময় স্মৃতি। সত্যিই তাই, লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমি বলবো। অনেক বড় একটা ব্যাপার সে সময় ম্যাম, আসলে। যেহেতু কবিতা নিয়ে পুরোটা সময় আপনার, কবিতায় আপনার ধ্যান, আপনার জ্ঞান সবকিছুই, আরেকটা কবিতা হয়ে যাক নাকি? জি জি, নিশ্চয়ই। শুনতে ইচ্ছে করছে। আমি এবারে যে কবিতাটি আবৃত্তি করতে চাচ্ছি সেটি আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতা। তার কবিতায় আমরা সবসময় প্রকৃতির প্রতি অনুরাগ, স্মৃতিচারণ এবং দেখা যায় যে তার কবিতায় মৃত্যু চিন্তা এবং জীবনবোধ দুটোই আছে। এরকমই একটি কবিতা, 20 বছর পর। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর, কাশ, হুগলার মাটির ভেতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নিড়ের থেকে খড়, পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে
মনে আর ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাশ পাতার পেছনে। সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা আমি, জামের, ঝাউয়ের, আমের। 20 বছরের পরে তখন তোমারই নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে। বাবলার গলির অন্ধকারে অসত্যের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে? চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে? সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। খুবই সুন্দর, চমৎকার এবং আবারও মন্ত্রমুগ্ধ আমরা। এবং সত্যি 20 বছর কেন, আমার তো মনে হয় যে আপনি কবিতার মাধ্যমে এখনই তাকে পেয়ে গেছেন বা সব সময়ই তাকে পাচ্ছেন। অনেক ভালো লাগলো এবং অনেক সুন্দর ছিল। ম্যাম, বর্তমান সময়ে যেটা দেখা যায়, আপনারা ছোটবেলায় যেভাবে চর্চা করে এসেছেন, পড়েছেন এবং স্ক্রিপ্টের কাজও করেছেন, এই যে নিজেকে নানামুখী কাজের সাথে সংযুক্ত করা, বা বিশেষ করে যদি আমরা কবিতায়ও ধরি, বর্তমান সময়ে বাচ্চাদের চর্চাটা কেমন? আমি যেটা করি, বাচ্চাদের চেষ্টা করি কল্পনায় খেলার মাধ্যমে এবং তারা যাতে স্বর চর্চা, ছন্দ, তাল এগুলোর মাধ্যমেই শেখানো হয়। তারপরও সাহিত্যের সাথে যাতে বাচ্চাদের একটা সংযোগ হয়, সে কারণে তাদেরকে গল্প বলাও আমি শেখাই, গল্প পড়ানো, এবং সেখান থেকে বিভিন্ন রকম অনুশীলনী করা, কুইজ দেয়া, যাতে বাচ্চাটা ভাবতে শেখে। আমাদের সময় তো এত প্রযুক্তি ছিল না, আমরা নিজেরাই ভাবতাম। এখন তো বাচ্চারা নানাভাবে দেখা যায় প্রযুক্তির সহায়তা নিচ্ছে। তো সে কারণে কথা বলে বলে যতটুকু বাচ্চার ভয় কাটানো যায়, শিক্ষার্থীদেরকে একটু আত্মবিশ্বাস বাড়ানো যায়, সেই প্রচেষ্টাই করি। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা জিজ্ঞেস করি যে গুরুত্বপূর্ণ কতখানি? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা তো এত প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, তাদের ভিতর থেকে মননশীলতা বা যেটা হচ্ছে কল্পনার ছবি আঁকা, কল্পনায় ছবি আঁকা বা একটা কবিতাকে দেখা, সেই জিনিসটা আসলে কমে যাচ্ছে। তো সে কারণে দেখা যায় যে বাচ্চাদের এই বিষয়গুলোতে বেশি বেশি করে চর্চা খুব দরকার, প্রতিটি পরিবারই দরকার। এখানে আমি একটু বিষয় যোগ করতে চাই, যেমনটা আপনি ছেলেবেলায় ইংলিশ মিডিয়ামে ছিলেন, পরবর্তীতে আসলে বাংলা মিডিয়ামে চলে আসা হয়, কেননা বাংলার চর্চাটা তখন সেভাবে হচ্ছিল না, যেটা আপনি বলছিলেন। এখন যারা আসলে ইংলিশ মিডিয়ামে আছে, বা ওদের কিন্তু বাংলার সাথে সম্পৃক্ততা খুবই কম। ওরা রেগুলার যে ডেইলি লাইফের কনভারসেশন, সেখানে আসলে বাংলার ব্যবহার খুব একটা করে না। তো সেখানে বাংলা সাহিত্যের সাথে আসলে যোগসূত্র তৈরি করা বা কবিতার বই পড়া, আবৃত্তি করা, এই বিষয়গুলোতে আসলে কি করে তারা চর্চায় থাকতে পারে বা কি করা পসিবল এখানে? আমি দেখেছি যারা আসলে ছোটবেলা থেকে বাবা মারা সচেতন যে আমার বাচ্চাটা বাংলা শিখবে, তারা কোনো না কোনোভাবে চেষ্টা করেনি বাচ্চাকে বাংলার সঙ্গে যুক্ত রাখতে। আর যারা একটু বড় হয়ে আমার কাছে এসেছে,
তাদের উচ্চারণেও দেখা যায় যে একটা বাংলিশ একটা সেভাবেই ওরা কথা বলছে। শুদ্ধ তো বাংলা সেই ভাষায়। জায়গা থেকে তাকে সরানোর জন্য আমি সবসময় চেষ্টা করি যে শুদ্ধভাবে বাংলা বলানোর জন্য। এমনও দেখা গেছে যে সেই বাচ্চাগুলোও কিন্তু পরবর্তীতে খুব আনন্দের সাথে শুদ্ধ বাংলা বলতে আগ্রহী হয়েছে, যখন দেখছে যে অন্যান্য বাচ্চারা বলছে। ইংলিশ মিডিয়াম স্কুলে তো বলেই না, না। ওরা এটাকে আমার কেন যেন মনে হয় এটাকে ওরা মূল্যায়ন করতে পারছে না, স্কুল থেকেই সেভাবে ওদেরকে বলা হচ্ছে না। আর আমাদের দেশে 80% শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তারা বাংলা বর্ণমালাটাই উচ্চারণ করতে পারছে না, শুদ্ধভাবে উচ্চারণ করছে না। সেই প্রচেষ্টাই আমরা করি। আর যারা ঢুকে যায়, যারা চর্চা করছে, তাদের আগ্রহ তৈরি হয়ে যায়। আচ্ছা, তারা দেখা যাচ্ছে যে অনেকেই শেষ পর্যন্ত কোর্স কমপ্লিট করছে এবং সুন্দর বাংলা বলতে পারছে। চমৎকার। আমি তো এক্ষেত্রে বলবো যে আন্তরিকতা বিষয়টা হয়তো এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে যারা দেশের বাইরেও আছে, ফুল একদম নেটিভ আমেরিকান বা অস্ট্রেলিয়ান ল্যাঙ্গুয়েজেও যারা কথা বলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু যারা আন্তরিকভাবে বাংলাটাকে চর্চা করে তারা কিন্তু খুব ভালো বাংলা বলছে, এবং এই প্রজন্মের মানুষরা। হ্যাঁ, এবং পরিবারের আসলে যারা অনেক বড় একটা ভূমিকা অভিভাবক, থাকে। তাদের একটা ভূমিকা থাকে এখানে। মানে ম্যাম, জোরালো আপনার ভূমিকা। কবিতা চর্চা, আমরা যেটা বলি যে সমস্ত শিল্পই হচ্ছে গুরুমুখী বিদ্যা। আপনার গুরুদের কথা একটু শুনতে চাই, কাদের কাদের কাছে শিখলেন শিখেছেন আপনি? আমি প্রথম বাংলা শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে বাংলা একাডেমিতে, শিশু একাডেমির আমার একজন টিচার ছিলেন তৌহিদুর রহমান, উনি ওখানে চাকরি করতেন। আচ্ছা। ওনার কাছেই শিখতে পারি। তারপর উচ্চারণের প্রশিক্ষণ বলা যায় ওনার কাছে শুরু। আমি তখন শিশু একাডেমিতে শিশুদের অনুষ্ঠানে উপস্থাপনা করতাম। বাহ। তারপরে পরবর্তীতে যখন আমি কবিতাতে দেখা গেল স্কুলে, কলেজে বা বিভিন্ন প্রতিযোগিতায় যখন আমি স্থান অর্জন করলাম, তখন আমার ইচ্ছে হলো যে আমি আরো ডিটেইল এটা শিখবো। আচ্ছা, তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে তখন কোর্স একটা ছিল স্রোত আবৃত্তি সংসদ, ওখানে আমি গেলাম। ওখানে নরেন স্যার ছিলেন, বাংলাদেশের প্রখ্যাত সব আবৃত্তি শিল্পীরাও কাজ করতেন। সেখান থেকে আমার কিছু শেখা হয়েছে। পরবর্তীতে মাহিদুল ইসলামের কাছে আমি যুক্ত হয়েছি। আমার যখন বিয়ের পরে আমি আবার ঢাকায় আসলাম, আমি চিটংয়ে চলে গেছিলাম, আচ্ছা। অনেক বছর ছিলাম। তখন আবার এসে আবৃত্তি মেলা মাহিদুল ইসলামের সঙ্গে আমার যোগাযোগ করি এবং ওনার সঙ্গে কাজ করি। আচ্ছা। কত বছর চর্চা করলেন তার সাথে? 3 বছর। আচ্ছা। 3 বছর ছিলাম আর কি। এবং আপনি পুরোপুরি যখন চর্চায় ছিলেন বা শিখছেন, তখন আসলে কোন কোন বিষয়গুলোতে আপনি মূলত প্রাধান্য দিয়েছেন বা শেখার চেষ্টা করেছেন? প্রমিত উচ্চারণ, এটা আমার মনে হচ্ছে শিখতেই হবে। এটা না শিখলে আসলে আমরা সঠিকভাবে উচ্চারণটা সম্পর্কে জানতে পারবো না, কেন উচ্চারণ করছি, কিভাবে উচ্চারণ করব। আমাদের বাংলা তো এপার বাংলা ওপার বাংলা আছে, তো দেখা যাচ্ছে দুই বাংলাতে উচ্চারণের তফাৎ আছে। আমরা বাংলা একাডেমির যে নির্দেশমালা আছে, ডিকশনারি আছে, অভিধান, সেটাই আমরা ফলো করি। আচ্ছা। বাচিক শিল্পের আসলে অনেকগুলো ধারাতে আপনার কাজ করা হচ্ছে বা হয়েছেও। এতগুলো ধারার মধ্যে যদি আপনাকে বিশেষভাবে আলাদা করতে চাই, আপনি কোন ধারাকে বেশি এগিয়ে রাখবেন? কবিতা আবৃত্তি নাকি আপনার বেতারের সংবাদ পাঠ, কোন ধারাকে? না, অবশ্যই কবিতা আবৃত্তি। আচ্ছা, আচ্ছা। আমাকে কবিতা আবৃত্তি উচ্চারণের স্পষ্টতা শিখিয়েছে, আর সংবাদ পাঠে আমি গিয়েছি একটা ভারসাম্য রক্ষার জন্য। যেহেতু আমার মধ্যে আমার মনে হচ্ছে আবেগটা একটু বেশি, আমি নিজেকে সংযত করার জন্য এবং বিশ্বাসযোগ্য ভাবে শব্দ উপস্থাপনের জন্য আমি সংবাদ পাঠে কাজটা করি। আচ্ছা। বেশিরভাগ আবৃত্তি শিল্পীদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায় যে আরোপিত একটা বাচন ভঙ্গিতে তারা আবৃত্তি করতে চায়, বা অনেক সময় এটা লক্ষ্য করা যায়। এটা আমি তারা আসলে কিভাবে চিন্তা করে জানি না, বাট আপনার মধ্যেও লক্ষ্য করলাম যে আপনি বেশ মানে সহজিয়া ভাবে সহজ, কবিতাটা সাবলীলভাবে। আবৃত্তি করে যান। আচ্ছা। এই যে দুটো প্যাটার্নগত পার্থক্য, এটা একটা সময় বেশি ছিল যে একটু ঐশ্বর্য দিয়ে গলায় কথা বলা বা একটু আরোপিতভাবে আবৃত্তিটা করা, কিন্তু আপনি সেই জায়গাটাকে একটু অন্য দিক থেকে ভাবছেন, এটা কেন? না, আমার কাছে এটাই সহজ মনে হচ্ছে। জি। তবে কিছু কিছু যদি চরিত্রকে প্রকাশ করতে হয়, তখন আরোপিত দেখা যায় যে ভয়েসটা দরকার হয়, কিন্তু স্বাভাবিকভাবে আবৃত্তি করার জন্য কোনো দরকার নেই। তখন সেটা হয়তো মানুষের মন ছুঁয়ে যাবে না।
ওটাই আর কি আমার কাছে মনে হয় মানুষের কাছে পৌঁছাতে গেলে অবশ্যই সহজভাবে পৌঁছাতে হবে। অর্চি আপনার দিকে তাকিয়ে আছে কারণ ও আপনার কবিতা দিয়ে আরো মন ছোঁয়াতে চাচ্ছে, তাই না? আমি তো শুনতে চাই, একদমই তাই। আমি বলতেই চাই সেটা যে আসলে যতই গল্প করি, যেমন গানের মানুষ সামনে থাকলে আমাদের খুব গান শুনতে ইচ্ছে করে, তেমনি আজকে আপনি আছেন, কবিতা শুনতে ইচ্ছে করছে। এই মুহূর্তে কোন কবিতাটি শোনাবেন? আমার পরম সৌভাগ্য আপনারা শুনতে চাচ্ছেন। একদম। এবার শোনাবো একজন বিশেষ ব্যক্তিত্ব যিনি আমাদের সবার খুবই পছন্দ, যিনি আমাদের প্রত্যেকটি পরিবারের শিকড়, তবে তিনি বেশিরভাগই ক্ষেত্রে নেপথ্যচারিণী। তিনি হচ্ছেন আমাদের মা। মাকে নিয়ে একটি কবিতা বলতে চাই, কবি শামসুর রহমানের একটি উল্লেখযোগ্য কবিতা, কখনো আমার মাকে। কখনো আমার মাকে গান গাইতে শুনিনি, সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মেরে মেরে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বেশি নেপথ্যচারিণী। যত দূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনো দিন। মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে, অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোসন, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিফুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কি না। এত কাল কাছাকাছি আছি, তবু জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন এদের গ্রন্থির শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র গন্ধ ভেসে আসে। খুব সুন্দর। সত্যিই তাই। এবং আমরা আসলে মুগ্ধ হয়েই বারবার শুনছি, এবং খুব একটা কবিতার আসরগুলো তো আমরাও আসলে পাই না। এবং এই বিষয়টা নিয়ে আমার মনে ছোট্ট করে জানতে ইচ্ছে করছিল যে আমরা যেমনটা আসলে এরকম নাচের অনুষ্ঠান বা গানের অনুষ্ঠান দেখি, কবিতার আসর খুব ঘন ঘন হওয়া কিন্তু প্রয়োজন, এমন আয়োজনগুলো হওয়া প্রয়োজন এবং উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন। সেটা আসলে এত কম কেন হয়? এই চর্চার সাথে আমরা এত কম কেন? মানুষের মধ্যে একটা অস্থিরতা সবসময় কাজ করে। মানুষ যদি কবিতা শোনে, দেখা যায় যে ভালো কবিতা শুনলে ঠিকই দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ। তো সে কারণে আমরাও চাই বেশি বেশি করে কবিতার আসর হোক। আমার বাচ্চারাও দেখা যেত যে কবিতা খুব একটা শুনছে না, কিন্তু এখন আমার ছেলে, সে 10ম শ্রেণীতে পড়ে, তো সে আমাকে বলছে যে ইংরেজিতে তো আমরা সবাই কথা বলতে পারি, কিন্তু যখন কেউ বাংলায় দৃঢ়ভাবে সুন্দরভাবে কথা বলে সেটা আসলে আমাকে বেশি আকর্ষণ করে। আম্মু আমাকে বলছে, আমার ভালো লাগে যে আসলে প্রচার প্রসার করাটা খুব বেশি দরকার। যারা ভালোবাসে তারা তো ছাড়তেই পারে না। একটি কথা আছে ম্যাম, যে জ্ঞানের চর্চা মসজিদে গিয়েই করতে হয়। ঠিক এমন ভাবেই যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আপনি যেমনটা বলছিলেন যে এখনো ভালো কবিতা শুনলে মানুষ দাঁড়িয়ে পড়ে, তালি দেয়, উচ্ছ্বসিত হয়, সেটা তো আসলে মঞ্চে গিয়েই দেখতে হবে বা একদম ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারঅ্যাক্ট করতে হবে, তারপরেই এই রসটা আসলে অনুধাবন করা সম্ভব। কিন্তু বর্তমান সময়ে অনেক প্রশিক্ষকরাই অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছে, সেটা দিয়েও হয়তো বা একরকম কাজ হচ্ছে। কিন্তু আমি জানতে চাইবো যে দুই জায়গার প্রশিক্ষণের যে তাৎক্ষণিক অভিব্যক্তি, সেটাকে আপনি কিভাবে পার্থক্য করছেন? না, অনলাইনে আসলে সেভাবে হচ্ছে না। তারা মোটামুটি চর্চাটা হয়তো আমি তার কাছে
পাচ্ছি, অনলাইনে নিয়ে নিচ্ছি, কিন্তু একটা বাচ্চাকে বা একটা শিক্ষার্থীকে যখন ভালো আবৃত্তি করতে হয় তখন তাকে অবশ্যই মঞ্চে দাঁড়াতে হবে, একদম। এবং মঞ্চে গেলেই তার কণ্ঠটা জোরালো হবে এবং তার ভয়টা কাটবে। তখন সে পরিবেশটাকেও বুঝতে পারবে। তো সে কারণে আমরা চেষ্টা করছি, আমরা এই জায়গাটায় আসলে আমরা সবাই স্ট্রাগল করছি বেশি বেশি করে আবৃত্তি চর্চা করানোর জন্য। দেখা যাক। আবারও আমার একটা কবিতা শুনতে ইচ্ছে করছে, কোন কবিতাটি শোনাবেন এবার? আমি এবারে কবি আবুল হাসানের একটি কবিতা আবৃত্তি করতে চাই। কবিতাটির নাম হচ্ছে অপেক্ষা। অপেক্ষা। বোঝাই যাচ্ছে এই বিষয়টা, যেখানে হচ্ছে প্রত্যাশা ও অনিশ্চয়তার যে মানসিক অবস্থা, সেটা নিয়েই চমৎকার আচ্ছা। একটা কবিতা লিখেছেন। শুনি। বৃষ্টির ফোঁটাকে মনে হয় তোমার পায়ের পাতার শব্দ, পাতার শব্দকে মনে হয় তোমার গাড়ির আওয়াজ। আমি চক্ষু সজাগ করি, কানোৎকর্ণ, ইন্দ্রিয় অটুট। তুমি আসছো না, তুমি আসছো না। তোমার কত হাজার বছর লাগবে আসতে। জলের ভেতরে যেন পাথর এবং নুড়ি, তোমার ভেতরে ভেসে থাকে হাজার হাজার প্রতীক্ষা তোমার। তুমি আসছো না, তুমি আসছো না। তোমার কত লক্ষ বছর লাগবে আসতে। আকাশের ভ্রু চমকে জল নামে, জল আয়ুষ্মতী। আমি জলের ওপরে সাঁকো গোছগাছ করে বাঁধি, ধনুকে লাগাই তীর। মাঠের আলের কাদা ভেঙে দেই বীজ ধানে, ভ্রূণের মৌসুমে নারীরা সন্তানবতী লক্ষ্য দেই। যখন জীবন কোলে ফেলে দেয় অযত্নের আপন বিষয়, ভুলে যাওয়া স্মৃতি, পয়সা, দুঃখ, ধ্যান, মনস্ক জগৎ, আমি তুলে নিই যত্নে, হেয়কে তখন নাম দিই। পাল্টে দেই রূপ, বর্ণ, অভিজ্ঞান, অবিচল বস্তুর ধারণা। আমার স্পর্শে শূন্যে উদ্যানের ঘ্রাণ জন্মে, শস্যের চারায় শহর সম্পন্ন লাগে লক্ষ্য দেই। ক্লেদ, কুষ্ঠ, ময়লা, কালো জল, রূপের রুগ্নতা ফেলে আকাশ অমৃত, ফলবতী মাটি ও মানুষ। তবু তুমি আসছো না, তবু তুমি আসছো না, কেন আসছো না? কৃতিত্বে ধরেছে কীট, পরিস্থিতি পিঠ বাঁকা করে আজ নতমুখ। এখন তোমাকে ওরা ছুঁয়ে দেয় শাবলের ধারালো বর্ষায়, এখন তোমাকে দেখে ঠাঁট মারে মুখ, বুদ্ধি, অক্ষম চিৎকার, মৃত্যু প্রতিবাদহীন জয়ধ্বনি। উলঙ্গ শিশুর মতো শুয়ে থাকা এই অন্ধ নিষ্ফলা নির্মাণ, এখন তোমাকে কত তুলে নেয় চলচ্চিত্র, কেবিনেট, সবুজ মহল, রাজা আর রাজত্বের রঙ্গ টাকসা। তবু তুমি আসছো না, তুমি আসছো না, কেন আসছো না? অরণ্যে আপন মনে রুয়ে দিই ঘন বর্ষা, আম ফলের চাকা খুপড়ে দিয়ে কুপিয়ে কুপিয়ে তুলি মহামারী। তাতে কত দিন বনি, রৌদ্র বনি, শিল্প বনি, সঞ্চরণ বনি। প্রজ্ঞা যদি কালো মাটি, আমি তাতে ফলাই মনীষা। তবু তুমি আসছো না, তুমি আসছো না, কেন আসছো না? লোহায় লোহিত বর্ণ, মানুষের সাদা কালো বর্ণের ভেতরে যখন পালক খসে, অস্ত্রাঘাতে যখন যুদ্ধের কালো লেখা, ছলকে ছলকে ধরে অধঃপাত সুন্দরের শ্রেষ্ঠ অপজয়। জলে ও ডাঙায় আমি বাঁধ দিই, শরীরে ঠেকাই বন্যা প্রতিঘাত, স্বপ্নের ভেতরে স্বপ্নে বিদ্ধ করি আবার আমাকে। তবু তুমি আসছো না, তবু তুমি আসছো না, কেন আসছো না? বাহ, সেই যে অপেক্ষার
আকুলতা, ব্যাকুলতা কি অদ্ভুত সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। মিথিলা অ্যালবামের একটি কবিতার কথা আমরা জানি যেটা খুব জনপ্রিয় হয়েছিল, তো একটু সেই সময়ের কথা শুনবো এবং মিথিলার যে কবিতার অ্যালবাম তার নেপথ্যের কিছু গল্প একটু আমাদেরকে শোনাবেন। নেপথ্যের গল্প, তখন ওনারা একটা ফিমেল ভয়েস খুঁজছিলেন। সেই সময় সাদি মোহাম্মদ গানের শিল্পী, রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, ওনার সাথে আমার একটা সখ্যতা ছিল। তারপর সাদি ভাই বললেন যে একটা ফিমেল ভয়েস খুঁজছি, তুমি তো ভালো আবৃত্তি করো, একটু দেখতে পারো এটা কেমন হয়, ওরা তোমার ভয়েসটা দেখবে। তো ওরা ভয়েস শোনার পর সেখানে আমাকে সিলেক্ট করা হলো। আচ্ছা তারপর দর্শক শ্রোতারা খুবই পছন্দ আচ্ছা, করেছেন। যে কবিতাটা অনেক বেশি পছন্দ করেছিল সেটা সম্পর্কে একটু শুনি। অনন্ত মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, এটার এটা, লেখক কে হ্যাঁ। ছিলেন? জি, এটার লেখক কে ছিলেন? আবুল হোসেন খোকন জি, জি, জি। এটা লিখেছিলেন। আর ভীষণ গুণী একজন মানুষ। জি জি। এবং আমরা যতদূর জানি যে আপনার দ্বৈত অ্যালবাম ছিল এটা, জি, আপনার সাথে কে কাজ করেছিলেন? মেহেদি হাসান ছিলেন। আচ্ছা, মানে শিক্ষককে কো আর্টিস্ট হিসেবে পাওয়া, তাই না? মেহেদী হাসানের সাথে উনি তো আপনাকে হ্যাঁ, প্রশিক্ষণ ওনার কাছে দিয়েছেন। আমি অনেক কিছু শিখতে পেরেছি অবশ্যই। সরাসরি শিক্ষক না হলেও কাজটা করতে গিয়ে উনি আমাকে অনেক সাহায্য করেছেন। আর তারপরে এই কাজটা সবার প্রচেষ্টাই খুব সুন্দরভাবে সফল হয়েছে। আপনার প্রথম কবিতার অ্যালবাম কোনটি ছিল? প্রথম আমি রবীন্দ্রসঙ্গীতের সাথে একটা অ্যালবাম করেছি, হৃদয় মম। সাদি ভাই ওখানে, সাদি মোহাম্মদ ওখানে গান করেছিলেন এবং গানগুলো আমি রবীন্দ্রনাথের গানগুলোকে আবার আবৃত্তি করেছি। ওভাবে একটা অ্যালবাম হয়েছে। ওই অ্যালবামের পরেই উনি জানতে পারলেন যে একটা ফিমেল ভয়েস খুঁজছেন, তখন আমাকে এখানে দেওয়া হলো। এভাবে পরপর কিছু অ্যালবামের কাজ হয়ে গিয়েছিল আর কি তখন। অন্যান্য সাংস্কৃতিক ধারায় যেটা দেখা যায় যে প্রফেশনালিজম একটা কথা চলেই আসে, যে গান গাইতে পছন্দ করি, গান গেয়ে জীবিকা নির্বাহ করা, নাটক করতে পছন্দ করি, নাটক অভিনয় করেও তাই। করছেন, আপনার কাছে আপনার যেহেতু ভালো লাগার বিষয় কবিতা, সেটাই জিজ্ঞেস করব, কবিতা আবৃত্তি করে আসলে প্রফেশনালিজম গড়ে তোলা কতটা সম্ভব? এখনো আসলে অনেক কষ্টকর এই জায়গাতে স্ট্যাবলিশ করা, কিন্তু কেউ কেউ কাজ করছেন, যেমন মাহিদুল ইসলাম, উনি তো কবিতা নিয়ে মানে আছেন, শুধুমাত্র একজন দুইজনকে দিয়ে তো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে হচ্ছে না। না। হ্যাঁ, সেটাই, ব্যাপক হারে এগিয়ে আসা professionalism। উচিত এবং অবশ্যই সরকারের পৃষ্ঠপোষকতা পেলে অনেকেই এগিয়ে আসবে। চাচ্ছি আমরা অনেকেই, কিন্তু সেই প্রচেষ্টা করে যাচ্ছি আর কি, আমাদের চেষ্টা চলছে। সবচেয়ে বড় কথা, এই যে অল্প সংখ্যক মানুষ অর্জি ভাষা, বাংলা ভাষাকে ভালোবেসে তারা চর্চা করে যাচ্ছে, এটাও কিন্তু অনেক মানে মুগ্ধতার একটা ব্যাপার। আমি তো মুগ্ধ হয়ে যাই। সত্যি তাই। চলো আমাদের অতিথির কাছে আরো গল্প শুনি। যেহেতু আমরা আসলে ভাষার মাসে আছি, ফেব্রুয়ারি মাস আমাদের ঐতিহ্যের আসলে, বা আমাদের বাঙালি জাতির ঐতিহ্যের ধারক বাহক হিসেবে আমরা বিশ্বাস করি, এবং প্রতি বছর কিন্তু ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য অন্যরকম একটা আনন্দেরও সময়। বইমেলাতে আমরা অংশগ্রহণ করি, সবাই মিলে উৎসব আনন্দ আমেজেই থাকি। তো এবার তো আসলে বইমেলাটা আমরা সেভাবে পাচ্ছি না, পাইনি। একটু এই মাসে আপনার মনের কথাটা শুনতে চাই। না, অবশ্যই এটা আমাদের জন্য একটা কঠিন সময় বলবো, কারণ যারা সবসময় আমরা বই পড়ি, লেখালেখির সঙ্গে যুক্ত আছি, সবার জন্য প্রাণের জায়গা 21শে বইমেলা। আর আমাদের মহান ভাষা আন্দোলন, এত প্রাণীর বিনিময়ে পাওয়া বাংলা ভাষার সমৃদ্ধ ভাষা, মধুর ভাষা, এই ভাষার জন্য আমাদের বইমেলাতে তো প্রতিবারই বই দেখতে যাওয়া, পড়তে যাওয়া বা কিনতে একটা যাওয়া উৎসবের সবকিছু হয়। মধ্যে। এবং আমরা যারা আবৃত্তি করি, আমরা আবৃত্তিও করেছি একদম। বিভিন্ন চ্যানেলে, আমরা বইমেলাতে থেকেই আবৃত্তি করি। সেই কাজগুলো হচ্ছে না, এই জন্য খুবই মন খারাপ লাগে। তবে এটা বন্ধ করা উচিত না। এটা সবসময় শুধু বছরে একবার না, আমার মনে হয় আরো 2-3 বার করলে ভালো। বইয়ের সঙ্গে মানুষের যোগাযোগ হবে, বাচ্চাদের হবে, এবং বাংলা ভাষার প্রচার প্রসার হবে, যে আবৃত্তির প্রচার প্রসার এই সব জায়গা থেকেই আসলে হওয়া সম্ভব। নিশ্চয়ই, আমরাও তেমনটাই স্বপ্ন দেখি, কিন্তু আমাদের হাতে এখন যেটা করার সুযোগ আছে সেটা হচ্ছে আরো একটা কবিতা শোনার সুযোগ আছে। কোনো কথা না বাড়িয়ে আপনার আরো একটা কবিতা শুনতে চাইবো। জি, অবশ্যই। যেহেতু বলেই ফেললেন ভাষার মাস, এই যে
একুশের চেতনার একটা কবিতা তো পড়তেই হয়, তো সে কারণে আমি এবারে কবি আবু জাফর ওবায়দুল্লাহর একটি কবিতা পড়ছি, একজন প্রবীণ বয়াতি। আচ্ছা। মায়ের কাছে সন্তানের অঙ্গীকার, তোমার জন্য কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। সেদিন সকালের রোদে কৃষ্ণচূড়ার আবির, আকাশের চূড়ায় লাল ছুটি, সেগুন ফুলের আঘ্রাণ গায়ে মেখে রূপালী মাছের মতো উজানে সাঁতার কেটে ওরা আসে 1, 2, 10টি পাপড়িতে, যূথবদ্ধ রক্তকমল। পরনের বর্ণমালার নামাবলী, দৃষ্টিতে সবুজ হাওয়ার মুকুল, ধমনীতে নিচ্ছরের জল তরঙ্গ, হৃদয়ে মায়ের দুধের শিশির, কণ্ঠে শিমুল ফুলের আনন্দ। ওরা যখন গান করে, কখনো নক্ষত্রের মতো উচ্চকিত, কখনো শিশিরের মতো নিঃশব্দ, কখনো মাটির শেকড় আন্দোলিত, কখনো মায়ের চোখ ভিজে যায়। তখন বেতের ফলের মতো বিপন্ন রোদ মায়ের আঁচলে শাবুকের মতো বেড়ে ওঠে। দৃষ্টিহীন অন্ধকার হিরণময় সুনেত্র মৃত্যুর চৌকাঠে পলাশের বৈভব, এবং কুয়াশার মানুষ স্পর্ধিত মধ্যাহ্ন। হাওয়ায় মৃত্যুর গন্ধ, ব্যাধির কুটিল চক্রান্তে সুপুরুষ পাখিরা নিহত, জননীর পুত্র নিরুদ্দেষ্ট। বোবা বয়াতি কাগজের ভাষায় কথা বলে, ছবির একতারায় গান করে। তারপর বিষণ্ণ শালিকের মতো প্রবীণ দরজায় সাবধানের শৃঙ্খল। কৃষ্ণচূড়া আবার বেড়া ভাঙে, লোহার বেড়া, কখনো কমলের চোখের মতো উৎক্ষিপ্ত, কখনো সহস্র ক্ষতের মতো প্রস্ফুটিত, কখনো উল্কার মতো অগ্নিগর্ভ। এবং বাঁধের ঘাস দাঁতে কেটে অনায়াসে ভেদ করে শত্রুর বুহ। ছেঁড়া অন্ধ পোড়া চোখ স্ফুরিত অধর গান গায় বিজয়ের গান। তারপর যাহা থাকে, যাহা কিছু অবশিষ্ট, প্রায় ঠোঁট, প্রায় মুখ, অথবা গোলাপ, সুফলা পলির মতো মেঘনার পাড়ে শুয়ে থাকে। যারা ভালোবাসে তারা যুদ্ধে যায়, যারা যুদ্ধে যায় সকলে ফিরে আসে না, এবং যারা মায়ের কাছে ফিরে আসে তাদের ঝুলিতে বর্ণমালার নূপুর, ঠেকিতে কিশোরী বা ডোরে শাড়ি ঘাসের ভরি। তখন জোনাকির মতো বৃষ্টি নামে, ধানের ক্ষেতে শামুক ওঠে, প্রবীণ বয়াতি একতারায় গান বাঁধে। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান, কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ, কবিতা। এবং আসলে আপনার কবিতার সাথে আমরাও সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। ভীষণ ভালো লাগলো। আসলে এই সময়টা আপনার কাছে যেটা শুনছিলাম, গল্প শুনছিলাম যে একটা উৎসবের মধ্যে তো আমরা থাকি বইমেলার সাথে, কিন্তু ছেলেবেলার আর কি স্মৃতি আছে এই মাসের সাথে আপনার? বইমেলা আসলেই সবসময় দেখা যেত আমরা কবিতা আবৃত্তি করছি, সেখানে গিয়ে বাংলা একাডেমির যে বাচ্চাদের শিশু কিশোরদের প্রতিযোগিতা হতো সেখানে আমি সবসময় অংশগ্রহণ করতাম। এবং 1989 সালে আমি আবৃত্তিতে প্রথম হয়েছিলাম। সেটা আমার কাছে একটা জীবন্ত স্মৃতির মতো এখনো খুব ভালো লাগে। কোন কবিতা পড়ে প্রথম হয়েছিলেন মনে আছে? জি অবশ্যই, আহসান হাবিবের খোকন ফেরেনি কবিতাটি পড়েছিলাম। এখনো মনে হয় সেই দিনগুলো দেখতে পাই। আর যখন বইমেলা হয় সেই কৈশোরের স্মৃতিটা আমার সামনে ভেসে ওঠে, ভীষণ ভালো লাগে। চমৎকার সুন্দর অতীতের স্মৃতি। এবার একটু ভবিষ্যৎ নিয়ে কথা বলি। জি জি অবশ্যই। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতের পরিকল্পনা চাই প্রতিটি ঘরে ঘরে শুদ্ধ বাংলার প্রচার হোক, সবাই শুদ্ধ বাংলায় কথা বলুক, এবং পরিবারগুলোর সেই উৎসাহ থাকুক। আর আমরা যে নাটক, সিনেমা, আবৃত্তি বলেন, গান বলেন, যা কিছুই আমরা দেখছি সেখানে আমাদের এই মর্যাদা সম্পন্ন বাংলা ভাষার
ব্যবহার যথাযথভাবে হোক, এটাই একদম চাই। একদম। অর্চি, আমাদের অতিথি বলছিলেন যে মিথিলার অ্যালবামের যে একটি কবিতা সেটি আসলে আমরাও অনেকবার শুনেছি, কিন্তু আমরা জানতাম না যে হয়তোবা ম্যামই সেটার ভয়েস দিয়েছেন। একদম। আজকের এই আয়োজনে যেহেতু তাকে পেয়েছি, আমরা কি 4 লাইন 5 লাইন 8 লাইন একটু শুনবো না? ছোট্ট করে শুনতেই পারি, এটা আসলে আমাদের একটা আবদার থাকতেই পারে। অনেক আগের করা, তারপর আপনারা বলছেন, অবশ্যই আমি কয়েকটি লাইন শোনাতে পারি। জি। অনন্ত, মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই, ওপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? ওপরে আমি, অথচ ভেতরের কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয়। অনন্ত, তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো? ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে, সেদিন তোমাকে দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তোমার উদ্দাম ভালোবাসার দ্যুতি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলেছে আমার ভেতর, আমার বাহির, আমারই হাতে গড়া আমার পৃথিবী। অনন্ত, যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল, আজন্ম শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে। তার মুখে এসব কথা মানায় না, আমি জানি, কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না। আমার চারিদিকে দেয়াল জুড়ে থই থই করছে আমার স্বপ্ন খুনের রক্ত। উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা, পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতো তোমারই স্মৃতি। আমি আঁকলাতেও পারি না, আমি ফেলতেও পারি না। সুখী হতে চেয়ে দেখি এখন আমি দাঁড়িয়ে আছি একলা কষ্টের তুষার পাহাড়ে। অনন্ত, তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই। তবুও তুমি একদিন বলেছিলে, ভেজা মেঘের মতো অবুজ আকাশে উঠতে উঠতে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো, চলে এসো, আকাশ বানাবো, হাসনা হেনা ফোটাবো। সুতোয় আমার টান পড়েছে অনন্ত, তাই আজ আমার সব কিছু, আমার একরোখা জেদ, তুমিহীন সুখী হওয়ার অলীক স্বপ্ন, সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানো। আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও, কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনো দিন। অনন্ত, আমি জানি এখন তুমি একলা পাষাণ কষ্ট নিয়ে ঘুরে বেড়াও, প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি। কেউ জানে না, আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না, ঘরের মাঝে ঘর থাকে না। উঠোন জোড়ার উপর কলস, তুলসী তলের ঝরা পাতা, কুয়োতলার শূন্য বালতি, বাসন কুসন, পূর্ণিমার অমাবস্যা, একলা ঘরেই অনন্ত একা একা শুয়ে থাকা। কেউ জানে না, আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে। সব হারিয়ে বুকের তলের চিতানলে কেন তুমি নষ্ট হলে, কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে। কেউ জানে না, আমি জানি। আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি। আমায় আর কিছু না দাও, শাস্তিটুকু দিও। ভালো থেকো, তোমারই হারিয়ে যাওয়া মিথিলা। অসাধারণ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। আমাদের তো ভীষণ ভালো লাগলো, আমরা অনেক উপভোগ করছিলাম। রাঙা সকালে আসবার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা থাকছে।